কেমন লাগছে? মোটামুটি সব জিনিসপত্র এনে ঢুকে যাবে। আজ কি মনে হচ্ছে জানো তো, এত বড় সিদ্ধান্ত তো নিয়ে নিলাম, কিন্তু এরপরে কি করব আমরা নিজেরাও জানি না। আজকে ভিডিওটা হয়তো তোমাদের কাছে অনেকটা ন্যাকামি লাগতে পারে, কিন্তু আমার জীবনে এতগুলো ঘর চেঞ্জ করার মধ্যে এই ঘরটা চেঞ্জ করা ছিল সব থেকে বড় কঠিন কাজ। এই প্রথমবার না প্রীতম একটু খুশি নয়, মানে এই বাড়িটা ছেড়ে যে আমরা একটা অন্য বাড়িতে চলে যাচ্ছি, মানে এত তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে এই ঘরটা চেঞ্জ করতে হবে, এটা সত্যি আমরা দুজনের মধ্যে কেউ না সেভাবে বুঝতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আগের ভিডিওটাতে তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা সবকিছু ওই ঘরটা পরিষ্কার করে এসেছি। কালকে না রাতে ঘুমাতেও অনেকটা সময় লেগে গেছিল, কিন্তু ওই যে প্রীতম দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু অনেক কিছু জিনিস প্যাক করে ফেলেছে। এখানে প্রীতম মেকআপের জিনিসগুলো এখন বসে বসে ভরে নিচ্ছিল, মানে আমি ঘুম থেকে উঠে দেখছি অনেক জিনিসও গুছিয়ে নিয়েছে। আর যে পেছনে বক্সগুলো দেখছো, ওই বক্সগুলো কিন্তু ও সুন্দর করে প্যাকেজিং করে নিয়েছে। আমরা প্রথম থেকেই জানি যে আমরা প্যাকার্সদেরকে বলে দেবো, ওরাই কিন্তু সব কিছু করে নেবে, কারণ আমরা 3জন মানুষ আর একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে ঘর শিফট করাটা যে কতটা চাপের, যারা করো তারা খুব ভালো করে জানবে। আর আমরা যখন শিলিগুড়ি থেকে দুর্গাপুর এসেছিলাম না, তখন ওরা না খুব সুন্দর করে সব কিছু জিনিস প্যাকেজিং করে এনেছিল, আর প্রীতমে ভেবেছিল যে তাদেরকেই বলে দেবে। তো সেই হিসেবে আমরা কাজগুলো করছিলাম, ওরাই সব কিছু প্যাকিং করে দিত, কিন্তু প্রীতম বলেছিল আলমারির জামা কাপড় আমি কাউকে হাত দিতে দেবো না। ও জানো তো আমার সাথে থেকে থেকে কেমন জানি আমার মতোই খুঁতখুঁতে পাড়া হয়ে গেছে। আর ও বলছিল যে যেইগুলো হাত দিতে দেবো না সেগুলো আমি নিজেই প্যাক করে নেবো। ও কিন্তু নিজে নিজেই সব কিছু প্যাক করছে। এই যে ল্যাম্পটাও খুলে নেওয়া হলো। আমি এই জিনিসগুলো তোমরা দেখেছিলে এক একটা করে কি সুন্দর করে সাজিয়েছিলাম, কোন জায়গায় কোনটাকে রাখলে সুন্দর লাগবে সব কিছু। আজকে যখন প্রীতম এগুলো খুলে নিচ্ছে, আমি যখন ভিডিওর মধ্যে দেখছি না, আমার বুকের ভেতরটা না কেমন একটা করছে। আসলে আমরা যারা ভাড়া বাড়িতে থাকি তাদের কোনো না মন বলে কিছু হয় না, কারণ আমরা আজকে যে ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছি, কাল বা পরশু দিনকে সেই ঘরটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। তোমরা আমাকে সবসময় একটা কথাই বলেছো, দিদি ভাই ভাড়া বাড়িতে না এত সুন্দর করে সাজিও না, ভাড়া বাড়িকে নিজের ঘর ভেবো না, দেখবে তুমি কষ্ট পাবে। কিন্তু কি করব বলো, ছোটোবেলার থেকেই না মানে এইরকম একটা অভ্যেস হয়ে আছে। তোমাদেরকে আমি বলেছিলাম আমার বাবা মাও কাজের সূত্রের জন্য ভাড়া বাড়িতেই থাকতে হতো। এখন বাবা মায়ের একটা নির্দিষ্ট সুন্দর একটা ঘর আছে, কিন্তু কি বলো তো, আগেও জানো তো বাড়ি ঘর নিজস্ব থাকার সত্ত্বেও কিন্তু বাবা মাকে বরাবর ভাড়া বাড়িতেই থাকতে হয়েছে বাবার কাজের সূত্রের জন্য। তো তখন বাবা মাকেও দেখেছি যে সুন্দর করে গোছাতো, আবার একটা সংসারকে সুন্দর করে মুড়ে টুড়ে নিয়ে আবার অন্য জায়গায় যেত। তো ওই দেখে দেখে কোথাও যেন আমি অভ্যস্ত হয়ে গেছিলাম। অ্যান্ড আমি নিজেও ভেবেছিলাম যে আমার ভাড়া বাড়ি যেখানেই আমি থাকতে হোক না কেন, সেই বাড়িটাকে আমি নিজের মতো করেই দেখে রাখবো। তো সেই হিসেবেই করার চেষ্টা করি, কিন্তু এবারে জানি না কেন প্রীতমের ভীষণ কষ্ট হচ্ছিল, কেন জানি না, ওকে এরকম দেখিনি কখনো। আমাদের কিছুদিন যাবৎ এই ঘর ওই ঘর করতে করতেই যাচ্ছে। আপাতত আমরা এখন ওই বাড়ি যাচ্ছি, আজকে অর্ককে নিয়ে যাবো। কই চলো প্রীতম, চলো। কেমন গরম বসেছে, রোদের জোর নেই কিন্তু আজকে। এখনো পর্যন্ত অর্ক না ওই নতুন বাড়িটা দেখেনি, তাই ভাবলাম আজকে অর্ককে নিয়ে গিয়ে দেখাই। আজকে অর্ক স্কুলের ছুটি ছিল সেই কারণে। আর এই যে হাতে করে কটা কাঁচের জিনিস নিয়ে চলে যাচ্ছি, কারণ ওদের হাতে আমি কাঁচের জিনিস একদম ভরসা করে দিতে পারবো না, সেই কারণে একবার করে এই ঘর আসছি, একবার করে ওই ঘর যাচ্ছি, এই চলছে জানো তো এখন আমাদের জীবনে। তো এইখানে চাবিটা দিয়ে ওই দিকে যাবো এবার। ওই বাড়ি যাওয়ার আগে আমি বললাম যে আমি আগে উঠি জিনিসগুলো নিয়ে। প্রীতমকে বললাম আমার কাচের বাসনগুলো যেন একটাও না ভাঙে, সেইভাবেও প্যাকেজিং করেছে। তো আমি পেছনে বসলাম, অর্ককে আজকে সামনে বসানো হবে, সেই কারণে এই যে জিনিসপত্রগুলো খুব সাবধানে নিচ্ছিলাম। আমার তো খুব ভয় করছিল যে যে কোনো মুহূর্তে যদি একটা ঠোকর লাগে ভেঙে যাবে। আর কাচের জিনিস তো ভীষণ শৌখিন হয়, বিশেষ করে যেসব জিনিসগুলো ডিজাইন দেওয়া থাকে। তো ব্যাস সুন্দর করে এই যে নিয়ে নিলাম এবার এগুলো। কেমন লাগছে? হুম, দেখি বিয়ে 9টা 10 বাজে, খাওয়া দাওয়ার কিছু বানাবি না? চলো, তোমাকে যাও গিয়ে নিয়ে এসো কয়েকগুলো। আয়, কেমন? দারুণ ভালো। আসল প্রীতম না সব কিছুতে না আমাকে নিয়ে চিন্তা করে। প্রীতম বলে প্রত্যেকটা ঘর চেঞ্জ করা মানে
সেই ঘরের আবহাওয়া বা আশেপাশে সব কিছু জিনিসকেই আমাদের নিজস্ব সাথে শ্যুট করে নেওয়া। সব কিছু যে ঠিকঠাক করে আমাদের সাথে জীবনের সাথে যাবে তা তো ঠিক না। কারণ তোমরা জানো আমি যখন ওই টিনের ঘরটা থেকে ওই ঘরটায় গেছিলাম শিলিগুড়িতে, তখন কিন্তু আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল। তো অনেকেই আমাকে বলেছিল ঘরটা ভালো ছিল না, সেই কারণে তোমার শরীর খারাপ হচ্ছিল। কিন্তু দেখো হিসাব মতো দেখতে গেলে ঘর কখনো খারাপ হয় না। হ্যাঁ, অনেক সময় পরিস্থিতি বা সময় খারাপ হয়, আমি তো এরকমভাবে মেনেই চলি। কারণ দেখো সব কিছুর মধ্যে খারাপ খুঁজলেই খারাপ খোঁজা যাবে। হ্যাঁ, আমিও তোমাদের মতো মানি অনেক কিছু কারণ, কিন্তু কি বলতো, আসলে আমরা ভাড়া বাড়িতে থাকি তো, তাই এত কিছু দেখলে হয় না। আমি জাস্ট দেখিনি বাড়িটা এমনি সব দিক থেকে ঠিক আছে কিনা, কোনো খারাপ কিছু আছে কিনা, ব্যাস তারপরে আর না নর্মালি যেভাবে থাকা হয় সেভাবেই থাকি। এবার থাকতে থাকতে সন্ধে ধূপ সব কিছুই তো পড়ে। আর যদি শরীর খারাপ লেখা থাকে কপালে বা দুর্ভোগ লেখা থাকে, তো কেউ খণ্ডাতে পারবে না। আমি এসে পরেই ভেবেছিলাম যে ঘরটাকে একটুখানি সুন্দর করে ঝাঁট দিয়ে দেবো। আসলে এই ঘরটা ব্যবহার করতে করতে হয়তো এইগুলো পরিষ্কার হবে, কারণ এখন যতবারই ঝাঁট দিই না কেন খুব নোংরা বেরোচ্ছে। আর একটুখানি ঘরটা ঝাঁট দিয়ে হালকা করে মুছে আমি চলে যাব ঘরটা। আর কালকের থেকে সব জিনিস ঢুকবে, সব জিনিসপত্র এনে ঢুকে যাবে। তো আজকে এলাম, এসে একটু ঝাড়টা দিয়ে দিলাম, এখন বাড়ি চলে যাবো, প্রীতম কাজে যাবে। আর ওইদিকে আমার প্যাকিংও করা আছে বাকি। প্রীতম তো কাজে যাবে, আবার আমাকে গিয়ে ওখানে ওই বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে, কিছু কাজও আছে সেই কাজগুলোও করে নিতে হবে। আসলে এই কদিন না আমার উপর দিয়েও বেশ ঝড়ঝাপটা যাচ্ছে। তো এইদিকে ঘরগুলোতে আজকে সকালবেলা এসে দেখছি বেশ রোদ ঢোকে, যাকে এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো, বেশ হাওয়া বাতাস সবই ঢোকে। আর এই ঘরের একটা প্লাস পয়েন্ট বলি তোমাদেরকে, এই ঘরটা বেশ ঠান্ডা জানো তো। তার কারণ বলছি, আমরা যে ঘরটা এখন থাকছি সেই ঘরটায় কিন্তু ফ্যান বন্ধ করে থাকা যায় না। বাট যেহেতু এই ঘরটায় ফ্যান নেই, কিন্তু বেশ ঠান্ডা গো ঘরগুলো। আমি যেটা দেখলাম এখানে জানো তো কালা হিটটা আমি দিচ্ছিলাম, কারণ প্রচুর ঘরগুলোতে মশা আছে। তোমাদেরকে আগের দিন কি বললাম, এখানে প্রচুর মশা। তো ভাবলাম যেহেতু ঘরটা বন্ধ আছে ওই কারণে হতে পারে। এখানে প্রীতম কিচেনে লাল হিট দিচ্ছিলো আরশোলার জন্য। তো এইখানে সব কিছু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি, জানি না কতটা কি করতে পারবো। এসে না রান্না বান্না জোগাড় করছি এখন, মানে কাটাকুটি করে রান্না বান্না জোগাড়টা করলাম। আর ঘর ডামাডোল হয়ে আছে, বুঝতে পারছো, শিফটিং করবো। তো ঘরের অবস্থা খুব খারাপ, মানে সব জিনিসপত্রগুলোকে গোছানো চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আর রান্না হবে, এখন কাটাকুটি করেছি, সব হয়নি, তোমাকে দেখাই ঘরটার অবস্থা। মানে যতটা পেরেছি প্যাকেজিং করে রেখেছি আপাতত, এগুলো সব এখনও প্যাকেজিং হচ্ছে, এইগুলো খুলতে হবে। এখানে কিছুটা তো হয়েছে, এসব এগুলো চলছে। এখানে কিছুটা নিয়ে নিয়েছি, এগুলো সব চলছে। এখানে কাটাকুটি করছিলাম, ঘরটাকে বাগাতে যতক্ষণ না লাগে মানে তার থেকে এখানে কিছু কাজ চলছে, এইগুলো সব প্যাকেজিং করা হয়েছে। যে সব করতে করতে সত্যি খুব হাঁপিয়ে যাচ্ছে জানো। বাচ্চা নিয়ে, ছোটো বাচ্চা নিয়ে না শিফটিং করা, তারপরে যদি শরীরের কন্ডিশন যদি খারাপ থাকে, মানে বুঝতে পারছো একজনের উপর বেশি চাপ হয়ে যায়। আর সেটা হচ্ছে প্রীতমের উপর খুব বেশি চাপটা পড়ে যাচ্ছে। ও সরি, জানলাটা খুলি, খুব গরম, রান্না না করতে পারবো। ও আজকে কি মেনু হচ্ছে দেখাই তোমাদেরকে। সব ফ্রিজের সবজিগুলো, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এখানে কাঁচা আম, এখানে মাশরুমটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি, এই যে পটল ভাজবো, এরকম গোটা গোটা পটলই ভাজবো, কেটে রেখেছি। আর এই যে আজকে আলু আর মাশরুম দিয়ে পোস্ত বানাবো, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। আর আমার এইটুকু চিকেন আছে, এটা ভাবছি একটুখানি কাঁচা আম দিয়ে কাসুন্দি দিয়ে আম কাসুন্দি চিকেন বানাবো। তো এই যে আমি ভীষণ চাপে আছি বলতে পারো। কালকে আপাতত জিনিসগুলো যাবে, শিফটিং করবো, মানে আমরা এই ঘরটাও এখনও আপাতত ছাড়ছি না, এটা এখনও মাসের শেষ হয়নি। তো সেই কারণে আমরা এই ঘরটা যেহেতু ভাড়া দেওয়াই আছে, প্রথম দিকেই ভাড়াটা দিই, তো এই ভাড়াটা দেওয়া আছে। তো মাসের প্রথম দিক করে ছাড়বো, মানে যেভাবে দেওয়া হয় সেভাবে। তো আস্তে আস্তে শিফটিং করছি। তো চলো রান্নাটা করে নিই। আমাকে তো ফ্রিজটা পরিষ্কার করতে হবে, সেই কারণে ফ্রিজে যা কিছু ছিল সব দিয়ে আজকে রান্না করে নেবো। এই যে মাশরুমটাকে একটু গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি, মানে একদম জ্বলন্ত জলের মধ্যে দিয়ে মাশরুমটাকে ধুয়ে নিয়েছি। তোমরা আমাকে সবসময় বলেছো যে এই ঘরটা ভীষণ সুন্দর বৃষ্টি, কিন্তু কি করবো বলো, আমারও ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু কিছু করার নেই, আমাদের হাতেও কিছু নেই জানো। বাড়ি যখন নিজেদের মতো করে কিনবো, চেষ্টা করব এরকম সুন্দর করে ঘর তৈরি করার, এর থেকে বেশি কিছু তো আর বলতে পারবো না। এখানে পটলগুলো আমি ভেজে নিচ্ছি, আর এইদিকে পোস্তটাও আমি বেটে নিচ্ছি। আজকে অনেক কিছু কাজ আছে। এইদিকে ঘরের চারিদিকের অবস্থা তোমাদেরকে দেখালাম, খুব খারাপ অবস্থা।
আসলে যখন ঘর শিফট করি না তখন এরকমই ওলঢাল হয়ে যায়। আসলে প্রীতমের কষ্ট হচ্ছিল, ও ভাবছিল হয়তো আমার কষ্ট হচ্ছে। আসলে এই ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়েছিলাম তো এক একটা জিনিস দিয়ে, তো ও ভাবছে হয়তো আমার কষ্ট হচ্ছে, ওই কারণে ওর মনটা খুব একটা ভালো নেই। ও আমাকে শুধু একটা কথাই বলছে, তোর ভালো লাগছে তো, তোর ভালো লাগবে তো এই ঘরটায় গিয়ে। তো আমি ওকে বললাম ঠিক লাগবে। তো আজকে না একটা চিকেনের রেসিপি বানাবো, অল্প ফ্রিজে কাঁচা চিকেন ছিল, সেই জন্য ভাবলাম কাঁচা লঙ্কা আর আমটা বেটে নিয়েছি। আর এদিকে বানাচ্ছি হচ্ছে মাশরুমের পোস্ত আলু দিয়ে। এখানে দেখো তেলের ওপর আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। মাশরুমটাকে দেখতেই পেলে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আমি সুন্দর করে। আর এদিকে চিকেনটা যখন এতক্ষণ ধরে ভাজা হচ্ছে, এখানে মাংসটাও ম্যারিনেশন করে নিচ্ছি। এই যে এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা আম বেটে নিয়েছি, আর তার সাথে দিচ্ছি একটু কাসুন্দি। এই চিকেন আমি বহু বছর ধরে বানাচ্ছি, এটাকে বলে আম কাসুন্দি চিকেন। এটা খেতে যে কী পরিমাণ টেস্টি হয় তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। এটা আমি প্রথম রান্না যেটা টিকটকে শেয়ার করেছিলাম, আর এটা অনেকেই ট্রাই করে আমাকে বলেছিল দারুণ খেতে হয়েছে। তো তোমরা ট্রাই করতে পারো। এখানে কাঁচা আম, কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিয়ে মাখিয়ে রাখলাম চিকেনটাকে, একটু বেশিক্ষণ ধরে মাখিয়ে রেখে দিলাম। এবার যতক্ষণ ওইটা ভাজা হচ্ছে, এখানে আলু, পেঁয়াজ, লঙ্কাটা ভাজা হয়ে গেছিলো, তাই মাশরুমটা দিয়ে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু ভাজা শেপ করে দেখো আমি এখানে কেটেছিলাম। পুরো এই দিকটা লাল হয়ে গেল। এই আমার গরমকালের সমস্যা জানো, মানে চলে এসছে মনে হয়। হ্যালো হ্যালো হ্যালো, এই আলমারিটা যাবে, এই খাট, এই যে এইগুলো আমরা একটু একটু করে প্যাকিং করে রাখছি, তার জামা কাপড়গুলো। হ্যাঁ হ্যাঁ, এই ঘরটা সবই যাচ্ছে। আমি বলেছিলাম না শিলিগুড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছিল, শিলিগুড়ি থেকে না, ইনি হচ্ছেন আলাদা লোক। ইনি হচ্ছেন, আমি তখন বুঝতে পারিনি, প্রীতম বলল পরে যে ইনি ওই যে বাবাদের যখন জিনিসপত্রগুলো শিফট করেছিল তখন এনাকেই প্রীতম বলেছিল যে সব জিনিসপত্র নিয়ে গিয়ে শিফট করে দিতে। তো উনি দেখে নিচ্ছিলেন জিনিসগুলো যে কতগুলো জিনিস যাবে কি যাবে না, সব দেখে শুনে এবার ওনাদেরই দায়িত্ব সব কিছু নিয়ে যাবে। এইখানে মেন হয়ে গেছে আমার এই গাছগুলো এতই পরিমাণে বেশি আমি লাগিয়ে ফেলেছি যে কিছু বলার নেই। তো উনি এসেছিলেন সব জিনিসপত্র একবার দেখে নিতে যে কতগুলো জিনিস আছে সব কিছু। আসলে আমরা যখন শিলিগুড়ি থেকে এসেছিলাম, শিলিগুড়ি থেকে দুর্গাপুর, ইনি দায়িত্ব নিয়ে পুরো শিফটিংটা করিয়েছিল। হ্যাঁ, শিলিগুড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসে এখানে সব কিছু ইয়ে করে দেওয়া। তো উনি আমাকে এসে পরে জিজ্ঞেস করছেন ভালো আছেন। আমি না চিনতে পারিনি, আসলে আমার তখন শরীর খারাপের সময় এত তো চারিদিকে খেয়াল ছিল না, সত্যি কথা বলতে নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো উনি বলছেন আপনার মনে নেই, কিন্তু আমার মনে আছে আপনি, আমরা দায়িত্ব নিয়ে এটা করেছিলাম। আচ্ছা, তো উনি বললেন ঠিক আছে, অসুবিধা নেই, সবই হয়ে যাবে। আসলে এদেরকে দিয়ে দেওয়া মানে কি জানো তো, পুরো রিল্যাক্স হয়ে যাওয়া জিনিসগুলো, মানে কোনো রকম কোনো অসুবিধা কোনো কিছু হয় না। আমার এসছে অত দূর থেকে, শিলিগুড়ি থেকে, প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছিল। হ্যাঁ, রিটার্ন, দাঁড়ান 1 সেকেন্ড, আজকে আমার সব আসছে। আমি রান্না বন্ধ করে সব কিছু করছিলাম। এই যে দেখো মাশরুম, আলু, পেঁয়াজ সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে এখানে পোস্তও দিতে পারো বা অন্য কিছু মশলা দিয়েও বানাতে পারো, বাট এটা একবার বানিয়ে দেখো, পোস্ত খুব ভাল লাগে। আমি তো নিরামিষ দিনে বানাই, তখন খুব ভাল লাগে, পেঁয়াজটা বাদ দিয়ে বানাই। অর্কর তো ভীষণ ফেভারিট এটা, প্রীতমও মানে খুব ভালো খায় এটা। আমার তো ভালো লাগে মাশরুম দিয়ে পোস্ত, খুব ভাল লাগে এটা। তো এই যে এখানে রেডি হয়ে গেল আমার মাশরুম, আলু আর পেঁয়াজ দিয়ে পোস্ত, খুব সুন্দর গামাখা করে নামিয়ে নিয়েছি। এবার করব চিকেনটা। এই যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, তেমন কিছুই এটাতে লাগে না। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। এখানে মাংসটা মানে পেঁয়াজটা যখন একদম নরম করে ভাজা হয়ে যাবে, তখন আমার যে বাটা মশলাটা থাকে, জিরে, ধনে, তারপরে তোমার একটুখানি ওই আদা, রসুন সব কিছু দিয়ে, এই যে পেস্টটা অল্প ফ্রিজে ছিল ওইটাই দিয়ে দিলাম। আর পেঁয়াজটায় নুন দিয়ে ভেজেছি, সেই কারণে বেশি মশলা দিইনি, দেখতে পেলে একদম কম মশলা, যতটা কম মশলা দেওয়া যায়। কারণ এখানে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কাসুন্দি আর কাঁচা আম।
তো এই যে দেখো চিকেনটাও দিয়ে দিলাম, এবার কষা কষা হবে। আর যে এক্সট্রা যে আমি যে আমটা রেখেছিলাম, মানে একটু কাঁচা লঙ্কা বাটাটা রেখে দিয়েছিলাম, ওটাকে এর মধ্যে পরে কিন্তু অ্যাড করে দিয়েছি। এই যে দেখো এটাতে একটা খুব সুন্দর টক ফ্লেভার আসে। তোমরা যদি সব কিছু ব্যালেন্স চাও তাহলে অল্প স্লাইড করে একটুখানি মিষ্টি মেশাবে, একদম চিনি অল্প মেশাবে। এটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে কিন্তু খেতে এই গরমে। আমার ফ্রিজে যা কিছু ছিল সব কিছু দিয়ে আজকে রান্নাটা করে দিয়েছি, আর প্রীতম খেয়ে জাস্ট দারুণ নাম করেছে আমার, জানো তো আজকে রান্নাগুলো। এখন নতুন ঘরটায় রয়েছি, তো কাল থেকে সব জিনিসপত্র এনে এখানে শিফট করা হবে। এখনও পর্যন্ত সব হয়ে গেছে, আমরা এখন এলাম একটুখানি ঘরটার মধ্যে সব কিছু দেখতে, পরিষ্কার করতে, ঝাড়ফাড় করতে, মানে হয়েই এসছে, বাট শুধু ঝাড়ফাড় দিতে একটু এলাম, যেহেতু কারেন্ট নেই। তো একটা ছোট্ট এমার্জেন্সি লাইট নিয়েছে, একবার ঝাড় দিয়ে যাচ্ছি। কালকে সকালবেলা থেকে সব জিনিসগুলো এদিকে শিফট করব। আর জানি না এই ঘরের মধ্যে কী রকম লাগবে আমার ওই ঘরের জিনিসগুলো, কারণ ওই ঘরের জিনিসগুলো বেশিরভাগই বড় বড় সব জিনিস, এই বাড়িতে সব কিছু ঠিকঠাক লাগবে কি না জানি না, বলতে পারছি না, একটু চিন্তায় আছি। আর বাইরে হচ্ছে মারাত্মক বৃষ্টি, ওই জন্য আটকে গেছি। প্রীতম গেছে, মানে প্রীতম আমাকে এই বাড়িতে ঝাড় দিতে রেখে দিয়ে একটুখানি গেছে ওই বাড়িতে, অর্ক আছে যেহেতু, অর্কের কাছে গেছে, আর আমি এখানে আটকে গেছি, আর ওইদিকে প্রীতম আটকে গেছে। বৃষ্টিটা কমলে আমি ওই বাড়ি চলে যাব, এই হলো ব্যাপার। তো বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক। আজকে কি মনে হচ্ছে জানো তো, এত বড় সিদ্ধান্ত তো নিয়ে নিলাম, কিন্তু এরপরে কি করব আমরা নিজেরাও জানি না। কারণ তোমরা জানো একটা বাড়ি শিফট করা মানে যে শুধু কিছু জিনিসপত্র শিফট করা তা না, অনেক কিছু থাকে তার মাঝখানে। মানে জানি না কতটা কি কোলাতে পারবো বা কিছু, মানে হুট করে ডিসিশন নেওয়া, আমাদের সব কিছু হুট করেই ডিসিশন নেওয়া হয় আমাদের। ওই রয়ে বসে কোনোদিনও কোনো ডিসিশন আজ পর্যন্ত নিইনি। ঘুরতে যাওয়া থেকে শুরু করে সব কিছু জানো তো হুটহাট করেই হয়েছে আজ পর্যন্ত। আর দেখেছি প্রত্যেকবার ঠিকঠাকই ডিসিশন নিয়েছি, খারাপ কিছু ডিসিশন আমরা নিইনি, যে ভুলভাল ডিসিশন নিয়েছি তা না, ঠিকঠাক ডিসিশনই নিয়েছি। শিলিগুড়ি থেকে যখন দুর্গাপুরে আসি তখনও হুট করে ডিসিশন নিই, আবার কলকাতা যখন শিলিগুড়ি যাই তখনও হুট করে, সব কিছু হুটহাটই নেওয়া হয়, আর হুটহাট ঠিক হয়, কারণ ওই প্ল্যানিং করে আমাদের কোনো দিন কোনো কিছু আজ পর্যন্ত ঠিকঠাক করে হয়নি। আর জানি না কতক্ষণ এরকম বৃষ্টি চলতে থাকবে। আর এদিকে দেখে মনে হচ্ছে কারেন্টের সমস্যা আছে, কারণ কারেন্ট যাচ্ছে, একটু ঝড় উঠলেই কারেন্ট চলে যাচ্ছে, যেহেতু কালবৈশাখীর সময় সেই কারণে এটা হতে পারে। অনেকে আমাকে বলছো যে সাগরভাঙা এসব দিকে ঘর পাওয়া যাচ্ছে বৃষ্টি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সাগরভাঙাটা আমাদের ওই দিক থেকে অনেকটা দূরে হয়ে যাচ্ছে, তাই আমরা ওই দিকে যেতে পারবো না গো। এই দিকে কাছে পিঠে আমরা ঘর খোঁজার পর আমাদের এরকম একটা ঘর পছন্দ হয়েছে। আপাতত আমাদের ওয়েট অনুযায়ী আমরা চলি, কারণ আমাদের টাকাটাও তো দেখতে হয় না, আমরা যে বিশাল একটা কিছু ঘর ভাড়া নিতে পারবো। আগের ঘরটা জানো তো মানে প্যারায় পড়ে নিতে হয়েছিল বলতে পারো। মানে আপাতত একটা লাইট লাগানো হয়েছে, হুট করে কারেন্টটা এলো, তো এবার হালকা বৃষ্টিটা কমেছে, আশা করছি প্রীতমকে নিতে আসবে। তো চলো কাল থেকে বাড়ি শিফট করবো। দেখো মানে আমরাও স্ট্রাগল তো করে যাচ্ছি আমাদের মতো করে। অনেকে বলে কী স্ট্রাগল করছো, এই স্ট্রাগলগুলো তারা বুঝবে না যাদের মাথার উপর ছাদ আছে, মাথার উপর কেউ না কেউ আছে, বাবা শ্বশুর কেউ আছে। আমাদের মাথার উপর কেউ নেই গো, আমাদেরকে একাল লড়াইটা একাই লড়তে হয়। তো এইগুলো আমাদের কাছে বিশাল একটা স্ট্রাগল। তো যাই হোক চলো দেখা যাক কতটা কী করতে পারি আমরা। ঠিক নেই, কারণ আমার এমনিতেই কালকে ঘর পরিষ্কার করে যাওয়ার পর এদিকটা হালকা হালকা ব্যথা করছে। কালকে প্রীতম মেডিসিন দিয়েছে, খেয়েছি, তারপর দেখা যাক।